ক্যান্সার দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। ক্যান্সার, হ্যাঁ, অনকোলজি, চলো আমরা শুরু করি অনকোলজিক নার্সিং বা ক্যান্সার নার্সিং। প্রথমে আমরা ডিফারেন্স বিটুইন বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট নিওপ্লাজম। নিওপ্লাজম যেটা ক্যান্সার ওইটাই টিউমার, তবে সকল ক্যান্সারই কিন্তু টিউমার, বাট সকল টিউমার কিন্তু ক্যান্সার না, এটা একটু মাথায় রাখো, হ্যাঁ। তো আমরা এখানে দুইটা জিনিস পড়বো, সেটা হলো একটা হলো বিনাইন, নিওপ্লাজম হলো মানে টিউমারের মানে টার্মিনোলজি বা মেডিকেল ওয়ার্ড আর কি, হ্যাঁ, নিওপ্লাজম। আচ্ছা, ডিফারেন্স বিটুইন ম্যালিগন্যান্ট বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট নিউপ্লাজম। তো প্রথমে ক্যারেক্টারিস্টিক স্পিড অফ গ্রোথ। সাধারণত বিনাইন যে টিউমার গুলা বা নিউপ্লাজম এটা স্লোলি ডেভেলপ করে, ম্যালিগন্যান্ট অনেক দ্রুত মানে মানে বড় হয়ে যায় বা ছড়ায় যায় আর কি, হ্যাঁ। মোড অফ গ্রোথ, গ্রোজ বাই এনলার্জিং অ্যান্ড এক্সপ্যান্ডিং। আর ম্যালিগন্যান্টে কি হয়, গ্রোজ বাই ইনফিল্ট্রেটিং সারাউন্ডিং টিস্যুস। আচ্ছা, এখানে হলো ম্যালিগন্যান্ট টিউমারটা যখন মানে বড় হয়, এইটা শুধুমাত্র যে বড় হয় তা না, এটা সারাউন্ডিং টিস্যুতে পর্যন্ত ছড়ায় যায়। তারপর এবার আসলে ক্যাপসুল। ক্যাপসুল মানে হলো টিউমারটা যখন হয় এটা অন্য একটা পর্দা দ্বারা আবদ্ধ থাকে কি না। সাধারণত বিনাইন টিউমার গুলা ক্যাপসুল দ্বারা আবৃত থাকে, মানে এটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় যায় না, এই জন্যই ক্যাপসুলের কারণে। তোমরা অনেক সময় মেয়েদের হাতে গ্যাংলিয়ন দেখছো রায়হান, মানে শুধু মেয়েদের কেন, ছেলেদেরও হতে পারে, যে তোমার আম, হাতের রিস্ট জয়েন্টে এটা হয়ে থাকে প্রায়, রিস্ট জয়েন্টে এটা হয়ে থাকে গ্যাংলিয়ন। এটাও কিন্তু এক প্রকার বিনাইন, হ্যাঁ, বিনাইন টিউমার। টিউমারই বলে, বাট এটা আসলে অটোমেটিকলি আবার ঠিক হয়ে যায়। সাধারণত বিনাইন যেই প্রবলেম গুলা, টিউমার গুলা, এগুলো ঠিক হয়ে যায় অটোমেটিকলি, হ্যাঁ। কারণ এটা এটা ক্যাপসুলেটেড থাকে, হ্যাঁ। ক্যাপসুল কি অলমোস্ট অলওয়েজ কন্টেন্ট উইথ এ ফিব্রাস ক্যাপসুল। ক্যাপসুল মানে একটা পর্দা দ্বারা আবৃত থাকে টিউমারটা। আর ম্যালিগন্যান্টে এই ধরনের কোনো পর্দা থাকে না, যার ফলে খুব কিন্তু দ্রুত, ওয়াটার থাকে, হ্যাঁ, যার যার ক্যাপসুলের ভিতরে ওয়াটার থাকে না ভাইয়া? ইয়েস, ক্যাপসুলের ভিতরে ওয়াটার ওয়াটার প্লাস ক্যান্সারাস সাবস্টেন্স এগুলা থাকে, ঠিক আছে। এরপর আসি হলো ম্যালিগন্যান্টে কি হয়, অলমোস্ট নেভার কন্টেন্ট উইথ ফিব্রাস ক্যাপসুল। মানে ম্যালিগন্যান্টে তোমার ইয়ে থাকে না, আম, কি বল, ক্যাপসুলেটেড থাকে না, তবে এক্সেপ্ট একটা জায়গা আছে যেটাকে উইলিয়ামস টিউমার বলা হয়, লিখে রাখো, এক্সেপ্ট উইলিয়ামস টিউমার। উইলিয়ামস টিউমার হলো কিডনিতে, এই যে এই টিউমারটা হয় বাচ্চাদের, বিশেষ করে এটাকে নেফ্রোব্লাস্টোমাও বলা হয়, আমরা পড়েছিলাম কিডনির ইয়ে যখন পড়েছিলাম তখন, নাকি এখানে পড়বো আমরা? হ্যাঁ ভাইয়া এই পড়ছিলাম। চ্যাপ্টারে আছে। এই চ্যাপ্টার আছে না, হইতে পারে, হুম। মনে আসতেছিল না এখন। যে যাই হয় না। হোক, হ্যাঁ, এই উইলস টিউমার বা নেফ্রোব্লাস্টোমা এইটাতে কোনো ক্যাপসুল থাকে না, কোনো পর্দা থাকে না, একমাত্র এই ইয়েটাই আছে যে, সরি, মানে এইটাতেই একমাত্র পর্দা থাকে, মানে এই ম্যালিগন্যান্ট টিউমারের ভিতরে একমাত্র এটাতেই পর্দা থাকে, আর বাকিগুলোতে পর্দা থাকে না। ওয়েলেন্স টিউমার বা এটাকে নেফ্রোপ্লাস্টোমাও বলা হয়, এটা বাচ্চাদের হয়, হ্যাঁ। তারপরে সেল ক্যারেক্টারিস্টিক্স কি? আমরা কিন্তু ক্যান্সার পড়াচ্ছি সাদিয়া। সেল ক্যারেক্টারিস্টিক্স, ম্যাচিউর সেলস, আমরা ক্যান্সার পড়াচ্ছি পেজ নাম্বার 508, একদম প্রথম পেজে আমরা বিনাইন এবং ম্যালিগন্যান্টের ভিতরেই আছি। আচ্ছা, যেহেতু অনেকে দুইজন পরে আসা, আমি একটু দ্রুত বলি, হ্যাঁ।
একটু একটু শুরুর দিক থেকে আবার বলি। বিনাইন এবং ম্যালিগন্যান্ট এই দুইটা শব্দ আমরা মোরলেস কম বেশি সবাই শুনেছি। বিনাইন শব্দের অর্থ হলো যে টিউমারটা লোকালাইজড থাকে, কোনো জায়গায় ছড়ায় না বা এক জায়গায় থাকে, বিশেষ করে এই গ্যাংলিয়ন, এটা একটা ভালো উদাহরণ হতে পারে। আর ম্যালিগন্যান্ট হলো এক জায়গায় হয়েছে, এটা আর এক জায়গায় ছড়ায় যায়, যেটা হলো ম্যালিগন্যান্ট। তো বিনাইন টিউমার গুলা খুবই দ্রুত, সরি, স্লোলি বড় হয় বা ডেভেলপ করে। আর ম্যালিগন্যান্ট টিউমার খুব দ্রুত তৈরি হয়ে দ্রুত ছড়ায় যায়। মোড অফ গ্রোথ বাই ইনলার্জিং অ্যান্ড এক্সপ্যান্ডিং। আর ম্যালিগনেন্টে কি হয়? গ্রোজ বাই ইনফিল্ট্রেটিং সারাউন্ডিং। ইয়েস, ম্যালিগনেন্টে কি হয় যে তোমার আম, ইয়েটা যখন হয়, টিউমারটা যখন হয়, শুধুমাত্র ওই এরিয়া না, এর আশেপাশের যে টিস্যু বা সিস্টেম গুলা তো ইনভলভ হয়ে যায়। এই জন্য এটা হাইলি স্প্রেডিং ম্যালিগনেন্ট টিউমার গুলা। ক্যাপসুল থাকে। আচ্ছা, ক্যাপসুলটা হলো মানে বিনাইনে যে টিউমারটা হয়, এটা এক প্রকার ক্যাপসুল বা এক প্রকার পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে, যার ফলে বিনাইন টিউমার গুলা কোনো জায়গায় ছড়ায় যায় না। কম, মানে ক্ষতিকারক তুলনামূলক খুবই রেয়ার হয়। আর ম্যালিগন্যান্ট টিউমারে, মানে ম্যালিগন্যান্ট নিউপ্লাজম বা টিউমারে যে কোনো ক্যাপসুল থাকে না, যার ফলে কি হয়, এটা খুবই হাইলি স্প্রেডেবল এবং র্যাপিডলি গ্রো করে। ঠিক আছে? তবে একটা এক্সেপশন আছে, সেটা হলো উইমস টিউমার বাচ্চাদের কিডনিতে হয়। এই টিউমারটাতে ক্যাপসুল থাকে, বাট এটা হাইলি মেটাস্ট্যাটিক, খুব দ্রুত ছড়ায় এবং হাইলি মেটাস্ট্যাটিক। হ্যাঁ, লিখে রাখতে পারো, এক্সেপ্ট উইমস টিউমার, নেফ্রোব্লাস্টোমা, এদের কোনো পর্দা থাকে না, মানে পর্দা থাকে একমাত্র ম্যালিগনেন্ট টিউমারের ভিতরে, একমাত্র নেফ্রোব্লাস্টোমা বা উইলমস টিউমারের ভিতরেই পর্দা থাকে বা ক্যাপসুল থাকে। তবে সেল ক্যারেক্টারিস্টিক, ম্যাচিউর সেলস আর সেলস বাই কি অ্যানাপ্লাস্টিক। আচ্ছা, অ্যানাপ্লাস্টিক মানে হলো যে ম্যালিগনেন্ট টিউমার গুলা কখন হয়, যখন আমাদের যে সেল, এই সেলগুলা নরমালি, আমাদের নরমাল সেল ডিভিশন মাইটোসিস, সেল ডিভিশন না, মাইটোসিস, এই সেল ডিভিশন গুলা হয় না। ঠিক আছে? মাইটোটিক, আনএবল টু ডিভাইড ইনটু নরমাল সেলস। এই নিউপ্লাজমে যে সেল ডিভিশন, এটা কিন্তু মাইটোটিক সেল ডিভিশন হয় না। ঠিক আছে, এখানে এটা খুব র্যাপিডলি ইয়ে হয়। তারপর হলো রিকারেন্স কি এক্সট্রিমলি আনইউজুয়াল, সাধারণত খুব একটা প্রবলেম তো করে না। তবে ম্যালিগন্যান্ট টিউমার রিকারেন্স কমন, এটা প্রায়ই হতে পারে। হ্যাঁ, তারপরে আসি হলো আম, তারপরে মেটাস্টাসিস নেভার অকার, সাধারণত এটা ছড়ায় যায় না। বিনাইন টিউমারটা সাধারণত ছড়ায় যায় না। আর কি বলে, ম্যালিগন্যান্ট টিউমারটা এটা ছড়ায় যাবে, এটাই স্বাভাবিক। তারপরে এফেক্টিভ বডিতে কি ধরনের প্রভাব ফেলে এই টিউমার গুলা? বিনাইন টিউমার গুলা সাধারণত not harmful to host except where it causes compression of the surrounding tissue or vital organs. যেমন বিনাইন টিউমার সাধারণত ক্ষতি করে না, কিন্তু এখন যদি হয় ব্রেইনে টিউমার, যদি হয় লাইক পিউটারি টিউমার হয়, এটা দ্বারা একটু প্রবলেম হবে, অবশ্যই একটু প্রবলেম হবে, বাট এটা ছড়ায় যাবে না যে পুরা মানে যা আছে সব জায়গায় ছড়াই গেছে, সেটা এরকম না। বড় হওয়ার কারণে একটু একটু প্রেসার পড়বে, ফিজিক্যালি একটু প্রবলেম হবে, বাট এটা নট কন্টাজ, নট ডেডলি অ্যাজ লাইক ম্যালিগন্যান্ট টিউমার। আর ইয়ে কি, কি বলে, ম্যালিগন্যান্ট টিউমারের ইয়েটা কি, এটা হাইলি হার্মফুল এবং অবশ্যই এটা হার্মফুল, এবং এটা ক্যাচেক্সিয়া হয় সাধারণত। ম্যালিগন্যান্ট টিউমার হলে পুরো শরীর শুকায় কাঠ হয়ে যায়, এটাকে ক্যাচেক্সিয়া বলে, ক্যাচেক্সিয়া। হ্যাঁ, দেখবা ক্যান্সারাস পেশেন্ট গুলা যেগুলা মানে ছড়ায় গেছে, এটা এরকম শুকায় কাঠ হয়ে যায়। এটাকে বলা হয় ক্যাচেক্সিয়া, এটা একটা টার্ম। হ্যাঁ, প্রগনোসিস কি, বিনাইন টিউমার সাধারণত ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়। আবার কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার গুলা যে ছড়ায় যায় আসলে, হ্যাঁ, সেটার প্রগনোসিস খুবই পুয়ার হয়, খুব একটা সহজে ভালো হয় না। আচ্ছা, পরে অনেকেই আসছো, আবার একটু রিপিট করি, একটু দ্রুত রিপিট করি। হ্যাঁ, আমরা পড়তেছিল ক্যান্সার বা অনকোলজিক নার্সিং, এখানে দুইটা টার্ম সম্পর্কে আমরা জানি, পড়তেছিলাম এতক্ষণ। একটা হলো বিনাইন টিউমার, একটা হলো ম্যালিগন্যান্ট টিউমার বা নিউপ্লাজম। তো
তো বিনাইনটা হলো সাধারণত স্লোলি ইয়ে হয়। বিনাইনটা হলো যে টিউমারটা স্লোলি হয়, স্লোলি আস্তে আস্তে গ্রো করে, প্লাস যে টিউমারটা সাধারণত ছড়াই না বললেই চলে, এবং নট হার্মফুল, এটাই হলো বিনাইন টিউমার। লাইক অনেকের হাতে দেখবা, বিশেষ করে মেয়েদের হাতে দেখছি গ্যাংলিয়ন হয়, হাতের রিস্ট জয়েন্টে ফুলে যায় কোন এক সাইডে, আবার কয়েকদিন পরে নাই হয়ে যায়, আবার হয় এরকম। কিন্তু ম্যালিগনেন্ট টিউমারটা হলো ব্যতিক্রম। ম্যালিগনেন্ট টিউমারটা হলো যে তোমার এটা হয় এবং খুব দ্রুত হয় এবং এটা ছড়ায়া যায়, যার ফলে এটা খুবই হার্মফুল, মানে ডেডলি হয়, এবং এটা যদি হয় এটার মানে ভালো হওয়ার প্রবণতাও খুবই কম। মোটামুটি এই ছিল বিনাইন এবং ম্যালিগনেন্টের ভিতরে একটু পার্থক্য। এবার আসি হলো ক্যান্সারের কারণটা কি? মোরাললেস আমরা টুকটাকি জানি, কারণ ছোটবেলা থেকে তারপরে ব্যাচেলর রেপোর্টরি অথবা নার্সিং এ যখন পড়েছিলাম তখন এগুলো মিলিয়ে টিলে মোটামুটি একটা আইডিয়া আছে। তবে এনক্লেক্সের পয়েন্ট অফ ভিউ থেকে আরো কিছু জিনিস জানা প্রয়োজন আছে। তো কার্সিনোজেনস কি কি বিষয় আছে এই ক্যান্সার হওয়ার জন্য? দেখি কোনো স্লাইড বাকি রাখছি কিনা। তবে আসলে হলো এনভায়রনমেন্টাল কিছু বিষয়, এরপরে জেনেটিক ফ্যাক্টর, ভাইরাল ফ্যাক্টরস, ইমিউনোলজিক ফ্যাক্টরস এটসেট্রা। এবার আসলে অ্যাকচুয়াল কজ কিন্তু আননোন, ঠিক আছে? মাল্টিপল থিওরিজ সাজেস্টেড যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, জেনেটিক, ভাইরাল, ইমিউনোলজিক। প্রথমে আসলে এনভায়রনমেন্ট ফ্যাক্টরে কি কি আছে? এক আম, কি বলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অ্যাকাউন্টস, এটা ভুল হয়েছে, অ্যাকাউন্টস এটা অ্যারাউন্ড এইট ওভার 80% ক্যান্সার এভাবে হয়তো বা, হ্যাঁ, অ্যারাউন্ড 80% ক্যাটাগরাইজড ইনটু টু টাইপস, একটা হলো ফিজিক্যাল, একটা হলো কেমিক্যাল। এনভায়রনমেন্টাল ভিতরে ফিজিক্যাল কি, লাইক রেডিয়েশন, আমরা জানি যে রেডিয়েশনের কারণে ক্যান্সার, এটা আমরা জানি। তারপর ইউভি লাইট, আল্ট্রাভায়োলেট লাইট, রেডিয়েশন হ্যাজার্ড, ট্রমা আর ক্রনিক ইরিটেশন, এগুলা দেখো। আম, এখানে একটা বলছে যে ফিজিক্যাল হ্যাজার্ডের ভিতরে একটা বলছে যে ক্রনিক ইরিটেশন। তোমরা কি জানো যে অনেকে দাঁত রুট ক্যানেল বা ক্যাপ করে, হ্যাঁ, যদি কারো দাঁত প্রপারলি না বসে ঠিক মতো, হ্যাঁ, এটা কিন্তু একটা ক্যান্সারের কারণ হতে পারে। ইল ফিটিং ডেন্টার্স আর এ রিস্ক ফ্যাক্টর ফর দি ডেভেলপমেন্ট অফ ওরাল ক্যান্সার, ঠিক আছে? যে অনেকের দাঁত প্রপারলি বসে না, এটা থেকে কিন্তু ওরাল ক্যান্সারের হতে পারে, মাথায় রেখো। এবার আসি হলো কেমিক্যাল। ফুড প্রিজারভেটিভস লাইক নাইট্রাইটস, এগুলো হলো কেমিক্যাল। এই নাইট্রেটস বিশেষ করে মাংস প্রিজারভেটিভ আছে না, এই মাংস প্রিজারভেটিভে ব্যবহৃত হয় এই যে এই নাইট্রেটস, ঠিক আছে? মিট প্রিজারভেশনে খুবই কমনলি ব্যবহার করা হয়। আমার কথা ক্লিয়ার তো না, নাকি শুনতে পাও সবাই? ক্লিয়ার জি আছে না? ভাইয়া শুনতে হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা। এবং এই নাইট্রেটস এর কারণে আমি দেখছি যে ব্লাডার ক্যান্সারটা হয়, ব্লাডার ক্যান্সার নাইট্রেটস এর কারণে। তারপর ডাই, এই যে বিভিন্ন ইয়েতে কাপড়ের রঙে অ্যানিলিন ডাই ব্যবহার করে, ওই যে কাপড়ের আমরা যেটা আমাদের মিষ্টিতে ব্যবহার করে, ওই যে খাবারের ইয়ের কাপড়ের রংটা তোমার খাদ্য খাদ্যর মানে খাবারের কালার ফুল মিষ্টি এগুলোতে মিশায় না, ক্যান্সার যে হয় বলে যেটা। তো এই ডাইয়ের এই রংটা অ্যানিলিন থাকে, অ্যানিলিন, এটা ক্যান্সারের জন্য দায়ী। তো স্মোক আছে, আচ্ছা হরমোনস এর ভিতরে এটা আমরা অলরেডি জানি, এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, এই দুইটা হরমোন সেনসিটিভ টিউমার আছে। তো এটা আমরা এর আগেও শুনেছিলাম যে আমাদের ব্রেস্ট ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সার দুইটাই কিন্তু হরমোন সেনসিটিভ। তো ব্রেস্ট ক্যান্সার সাধারণত এস্ট্রোজেনের অধিক পরিমাণ এস্ট্রোজেন যদি ইয়ে হয়, মানে সিক্রেশন হতে থাকে, তখন ব্রেস্ট ক্যান্সারের চান্স থাকে। আর পোস্ট্রেট ক্যান্সার হলো অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট, হ্যাঁ, অ্যান্ড্রোজেনের কারণে, এটা আগেও জেনেছিলাম। তারপরে হলো ড্রাগ লাইক কি ডাইথাইল স্টিল ব্রিস্টল, ডিইএস বলা হয় এটাকে। এগুলাও এক প্রকার কেমিক্যাল যেগুলো ক্যান্সারের জন্য দায়ী, ডিইএস।
এখানে কি আছে? আম, না। আচ্ছা, তারপরে আসি হলো আর্সেনিক। আর্সেনিক তো জানি যে পানিতে থাকে। এরপর আসি হলো এরপর আরেকটা আছে যে তোমার ব্যারেটস এসোফেগাস। আচ্ছা, ব্যারেটস এসোফেগাস মানে কি? ফারহানা, আখি, পাইসানো, একটু চুপ থাকো, বাকি জিজ্ঞেস করি। ব্যারেটস এসোফেগাস মানে কি? লাস্ট লাস্ট চ্যাপ্টারে পড়াইছিলাম, বলো। স্টোমাক রিলেটেড একটা কিছু আছে, হিন্টস দিলাম। ব্যারেটস এসোফেগাস। যে কেউ। ভাই ইসোফেগাসে যে স্টোমাকের কন্টেইনার সেটা। ইয়েস। জিইআরডির একটা প্রবলেম, হ্যাঁ, এটা যে তোমার a type of esophageal cancer seen in patient with GERD, gastroesophageal reflux disease, এর একটা প্রবলেম, হ্যাঁ। বারবার যখন তোমার এই অ্যাসিডটা ওই এসোফেগাসে চলে আসে, তখন এই ঘা হতে হতে যে ক্যান্সারে টার্ন করে, এটাকে বলা হয় ব্যারেটস এসোফেগাস। এবং এটা সিরিয়াস কমপ্লিকেশন অফ জিইআরডি। ঠিক আছে, এটাও একটা কেমিক্যাল, মানে ওই যে এইচসিএল একটা কেমিক্যাল, এই হিসাবে আর কি। এই ছিল মোটামুটি এরপর আসলে জেনেটিক ব্রেস্ট ক্যান্সার। মানে দেখা যায় যে ফ্যামিলিয়াল হিস্ট্রিতে এই ব্রেস্ট ক্যান্সারের ইয়ে পাওয়া গেলে পরবর্তী জেনারেশনের হয় সাধারণত তাদের বার্কা বার্কা জিন। এটা একটু লিখে রাখো, বার্কা জিন। বার্কা জিনের উপস্থিতি পাওয়া যায়, যা মানে ফ্যামিলি হিস্ট্রিতে বার্কা জিন যদি থাকে, এই জিনটা মানে এই জিনের ট্রেটস যদি পাওয়া যায় ফ্যামিলি হিস্ট্রিতে, তাহলে পরবর্তী জেনারেশন গুলার ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে। ঠিক আছে, তারপর আসি হলো এই যে বার্কা জিন মিউটেশন। জাস্ট একটু হালকা জানো, যেটা একটা বার্কা জিন মিউটেশন টেস্ট টু ডিটেক্ট দ্য চান্স অফ সামওয়ান টু ডেভেলপ ব্রেস্ট ক্যান্সার এন্ড ওভারিয়ান ক্যান্সার। এই বার্কা জিন যদি কারো বডিতে পাওয়া যায়, এই জিন একটা একটা এক প্রকার জিন, জেনেটিক একটা ফ্যাক্টর। এটা যদি কারো শরীরে উপস্থিতি থাকে, তবে তার ভবিষ্যতে ব্রেস্ট ক্যান্সার অথবা ওভারিয়ান ক্যান্সারের চান্স থাকতে পারে, হ্যাঁ। BRCA gene mutation is mostly responsible for development of breast cancer with increased risk of ovarian cancer in women and prostate cancer in men. জাস্ট এতটুকু জানো, তাইলেই হবে, আর লাগবে না। আহ, তারপর আসি হলো এরপর আসি হলো যে তোমার লিউকেমিয়া, যে 95% ফিলাডেলফিয়া ক্রোমোজোম। আচ্ছা, যাদের লিউকেমিয়া হয় তাদের ভিতরে ফিলাডেলফিয়া ক্রোমোজোম পজিটিভ পাওয়া যায়, এটা একটা ইয়ে। এরপর আসলে রেটিনোব্লাস্টোমা। এটা আমরা কোথায় জানি পড়ছিলাম, এটা আমরা নিউরোতে পড়ি। যাই হোক, সাধারণত আমরা যখন বাচ্চার চোখে লাইট মারবো, তখন আমাদের রেড রিফ্লেক্স থাকা উচিত। ইভেন কি আমরা অনেকেই, আমি আগে দেখছিলাম, আগে এই ছবি তুললে ক্যামেরায় লাল লাল একটা আভা আসতো চোখের উপরে, তাই না? এটা আমি এখন আর ছবিতে দেখি না, এখন কেন জানি যে এরকম অনেক আপডেট হয়েছে কিনা জানি না। মানে ছবি তুললে অথবা বাচ্চার চোখে লাইট মারলে লাল একটা আভা তৈরি হবে, এটা 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 নর্মাল। যদি কোনো বেবির চোখে আলো দিলে যদি তোমার লাল না হয়ে যদি ট্রান্সপারেন্ট হয়ে যায়, সাদা হয়ে যায়, তাহলে এটা কিন্তু রেটিনোব্লাস্টোমা ইন্ডিকেট করে, হ্যাঁ, রেটিনোব্লাস্টোমা উইথ লিউকোরিয়া। লাল লাইট, এরকম লাল লাইট হবে, এটাই স্বাভাবিক। বাট যদি সাদা হয়ে যায়, ইট মিনস তার চোখে রেটিনোব্লাস্টোমা, এটা একটা ক্যান্সার, চোখের ক্যান্সার, হ্যাঁ, মাথায় রাখতে হবে। এটাকে বলা হয় রেটিনোব্লাস্টোমা। চোখে আলো দিলে রেটিনা যদি সাদা হয়ে যায়, তাহলে এটা রেটিনোব্লাস্টোমা ইন্ডিকেট করে। রিমেম্বার, কোশ্চেনে পাওয়া যায় এটা প্রায়। তারপরে ফ্যামিলিয়াল অ্যাডিনোমেটাস পলিপোসিস, ওই যে কারো যদি কি বলে ইন্টেস্টাইনে এই পলিপ থাকে, এগুলো একটা ক্যান্সারের জন্য দায়ী হতে পারে। তারপরে আসলে ভাইরাল ফ্যাক্টর আমরা অলরেডি জানি, সিএ সিএ সার্ভিক্স। আচ্ছা, এই সিএ সার্ভিক্স আমরা, এটা আমি ম্যাটটি কেনা জানি কোথায় তখনই শিখছিলাম। এই প্যাপিলোমা ভাইরাসের কারণে এই ক্যান্সারটা হয়।
সিএ সার্ভিক্স, হ্যাঁ, প্যাপিলোমা ভাইরাসের কারণে ক্যাপোসিস সার্কোমা, ক্যাপোসিস সার্কোমা এটা এটা কাদের হয় বলো তো? পাইসানো বলো এটা, পাইসানো না, আখি বলো, এই ক্যাপোসিস সার্কোমা এটা কাদের হয়? আখি নাই, বা অন্য কেউ পারবা ফারহানা বাদে? পাইসানো? ইমিউনিটি লো যাদের। হ্যাঁ, ইমিউনিটি লাইক এইচআইভি ইয়েস। পেশেন্টদের, এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে এটা খুবই প্রায়ই দেখা যায়, এবং ইমিউনিটি লো যাদের, হ্যাঁ এটা বলতে পারো, ইমিউনিটি লো যাদের থাকে ক্যাপোসিস সার্কোমা হয়। এটা কিন্তু আমি বলছিলাম, তোমরা যে কেন পাল্লা না দিল না। হ্যাঁ, আমি কিন্তু বলেছিলাম এই যে ক্যাপোসিস, এই যে এটা ক্যাপোসিস সার্কোমা, তোমার যাদের ইমিউনিটি লো থাকে তাদের এই এই এটা হয়, ঠিক আছে? এই ভাইরাল রিস্ক অফ ক্যান্সারস লাইক ক্যান্সার সার্ভিক্স যেগুলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে হয়, ক্যাপসিস সার্কোমা এইচএইচভি8 মানে হিউম্যান হার্পিস ভাইরাসের কারণে এই ক্যাপোসিস সার্কোমাটা হয়। তারপরে হেপাটোসেলুলার কার্সিনোমা, লিভার ক্যান্সার, হেপাটাইটিস বি, ঠিক আছে? ঠিক আছে, এটা হয়। এই যে ক্যাপোসিস সার্কোমা এটা এইডস পেশেন্টদের খুবই হয়, খুবই কম, ঠিক আছে? এই এবং এই এখন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য যে ইয়ে আসছে, কি বলে, এই যে ভ্যাকসিন আসছে কিন্তু, হ্যাঁ, একটা হলো গার্ড সিল আর একটা হলো সিল গার্ড, এটা ভ্যাকসিন। এবং এই 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 ভ্যাকসিন গুলা এই গার্ড সিল বা সিল গার্ড, এই এটা যে তোমার এই ভ্যাকসিন গুলা শুধুমাত্র যে সিএ সার্ভিক্স বা কি বলে সার্ভিক্স ক্যান্সারই দূর করে তা না। এই কোশ্চেনটা আমি পাইছি, প্রায় কোশ্চেন দেখছি আমি, এই কোশ্চেন এই এটা স্লাইডটা থেকে কোশ্চেন হয় যে এটা শুধুমাত্র আম, এই হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা যে শুধুমাত্র সিএ সার্ভিক্স না, লাইক ভালভাল ক্যান্সার, ভ্যাজাইনাল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার এবং পিনাইল ক্যান্সার, এটা এটা আমি মেয়েদের থেকে ছেলেদের উপর বেশি দেখছি কোশ্চেনটার পর। ছেলেদের ছেলেদের পেনাইল ক্যান্সার যে হয় এটাতেও এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনটা দিলে পেনাইল ক্যান্সারটাকে প্রিভেন্ট করা যায়, হ্যাঁ। এবং আরেকটা জিনিস বলি যে তোমার এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা দুই ভাবে, একটা হলো সাধারণত প্রথম ডোজটা 11 থেকে 12 ইয়ার্স এই বয়সে, মানে মেনার্কির আগে দিলে ভালো, বেশি ভালো, বুঝছো? আহ এই মেনার্কির আগে এই ভ্যাকসিনটা দিলে বেশি ভালো, 11 to 12 ইয়ার্স, এবং 3টা ডোজ থাকে, মেবি স্টার্টেড এট 9 ইয়ার্স মেনার্কি আগে, হ্যাঁ। আর ক্যাচ আপ ভ্যাকসিন বা বুস্টার ডোজ সাধারণত দেওয়া যায় হলো তোমার 13 থেকে 26-এর ভিতরে। তারপরে কি বলে, ক্যাচ আপ ভ্যাকসিন 3 ডোজেস গিভেন 13 to 26 ফর ফিমেলস অ্যান্ড 13 to 22 ফর মেলস, ঠিক আছে? ভাইয়া ম্যানার্কির আগে কি ফার্স্ট ইন্টার কোর্সের আগে? মানে মানে ওইটাই বলতে যায়, মানে ইয়ে বলে ফেলছিলাম, মানে ফার্স্ট ইন্টারকোর্সের আগে আসলে দেওয়াটা বেটার। থ্যাংক ইউ ফারহানা। আচ্ছা, এরপর আসি হলো, ভাই আবার বলেন। আচ্ছা, বলতে চাচ্ছিলাম এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে ভ্যাকসিনটা, মানে গার্ড সিল বা সিল গার্ড, এগুলোর এই ভ্যাকসিন গুলা তোমার ফার্স্ট ইন্টারকোর্সের আগে দেওয়াটা মানে সবচেয়ে ভালো ফলাফল দেয় আর কি, হ্যাঁ। এটা সবচেয়ে ভালো মানে ভালো ফার্স্ট ইন্টারকোর্সের আগে এই ভ্যাকসিনটা দিতে পারলে, এই জন্য দেখবা যে 9 বছরটাকে ইনক্লুড করা হয়েছে, অল্প বয়সে দিলে ভালো। এরপর আসলে ইমিউনোলজিক ফ্যাক্টরস, ফেলিওর অফ ইমিউন সিস্টেম টু রেসপন্ড এন্ড ইরাডিকেট ক্যান্সার সেলস, কখন হয় এই অবস্থা? যখন আমাদের ইমিউনিটি ডাউন হয়ে যায়। এই যে ক্যাপসিস সার্কোমা এই কারণেই হয় এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে। এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে এই 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 কারণেই কিন্তু ওদের ক্যান্সারটা হয়, ওদের ইমিউনিটি দুর্বল থাকে, যার ফলে যে কোনো কিছু হুটহাট করে তৈরি হয়ে যেতে পারে, হ্যাঁ?
এই ছিল আমাদের ইয়ে আম, উম, আবার আরেকটা জিনিস একটু দেখা উচিত, সেটা হলো যে তোমার টেস্টিকুলার ক্যান্সার কাদের হওয়ার চান্স থাকে। একটা হলো ক্রিপ্টোকিডিজম, মনে আছে যে আনডিসেন্ডেন্ট টেস্টিকলস যদি স্ক্রুটাম 1 বছরের ভিতরে না নামে, পেলভিক যে ফ্লোর, এই ফ্লোরের ভিতর থেকে 1 বছরের ভিতরে না নামে, সেটাকে ক্রিপ্টোকিডিজম বলে। আর এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রেও এই টেস্টিকুলার, আসলে যার এইডস হয় তার এইসব ক্যান্সার ম্যান্সারই কি, তাই না? এই হলো অবস্থা, যদিও আর হাসতেছি সব রাগ রোগী হচ্ছে। হয় ভাই। আমাদের এখানে একটা পেশেন্ট আছে, ওনার বয়স প্রায় 55-র কাছাকাছি। হুম হুম। ওনার এই জিনিসটা এখনো আছে, তার একটা টেস্টিস উপরে চলে আসছে। মানে এটা এখন প্রথম তো নর্মালি দেখা গেছিল, বাট এখন এটা ধীরে ধীরে গ্রো করতেছে। তাই? এটা কি মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা মানে একটু বয়সের সাথে সাথে নিচে নামার কথা, তাই না? হুম, মানে ক্রিপ্টোকিডিজম হলো যদি জন্মের 1 বছরের ভিতরে টেস্টিস নিচে না নেমে আসে, সেটা হলো ক্রিপ্টোকিডিজম। আর হার্নিয়া হয়েছে নাকি দেখো যায় আবার। যদি উপরে উঠে যায় অনেক সময় এখন হয় যে ডায়াগনোসিসে আছে, আমরা ওপিডি তে রেফার করা হয়েছে, আ, মানে ডেট নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ইয়েও হইতে পারে। বাট এটা আগে যখন এক্সরে করা হয়েছিল তখন দেখা গেছিল যে আসলে এটা টেস্টিসি, আচ্ছা, তাহলে এক্সরে অথবা ক্যান্সারও আলট্রা হতে যখন পারে, করছিল। তাহলে ক্যান্সারও হতে পারে। আর আমরা অলরেডি জানি যে প্রolonged ইউটেরাইন ক্যান্সার, তারপরে তোমার ব্রেস্ট ক্যান্সার, এগুলার অন্যতম কারণ কিন্তু এস্ট্রোজেন। হ্যাঁ, প্রলং এস্ট্রোজেন এক্সপোজার উইথাউট অ্যাডিকুয়েট প্রোজেস্টেরন ইজ দ্য গ্রেটেস্ট রিস্ক ফর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এই জন্য দেখবা যেসব মেয়েদের আর্লি মেনার্কি হয়, মানে মেনার্কি যত দ্রুত শুরু হয় এবং মেনোপজ যত লেটে শুরু হয়, তারা হাইলি ভালনারেবল ফর ব্রেস্ট ক্যান্সার। যত আর্লি মেনার্কি হয় এবং যত লেটে মেনোপজ হয়, ততই বেশি ভালনারেবল টু দি ব্রেস্ট ক্যান্সার, কারণ বেশি মানে তোমার এস্ট্রোজেন তার শরীরে থাকে আর কি। হ্যাঁ, এটা কি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হবে না ব্রেস্ট ক্যান্সার হবে? মানে তোমার ব্রেস্ট ক্যান্সার এবং ইউটেরাস ক্যান্সার দুইটাই কিন্তু এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট। হ্যাঁ, মোস্টলি ব্রেস্ট, ব্রেস্টের উপর থেকে এটা বেশি আসছে। আর এই তো এরপর আসলে অলরেডি আমরা জানি এএফপি লেভেল, এটা আমরা কয়েকদিন আগেই শিখেছিলাম। এএফপি নর্মাল রেঞ্জ হলো লেস দেন 100। সাধারণত এটা বেড়ে যায় হলো ফিটাস, মায়ের যদি প্রেগনেন্সি অবস্থায় এটা বেড়ে যায় তাহলে এটা নর্মাল টিউব ডিফেক্ট ইন্ডিকেট করে বাচ্চার। আর যদি কমে যায় তাহলে এটা হবে ডাউন সিনড্রোম। এটা যদি মানে অ্যাডাল্টদের ক্ষেত্রে বেড়ে যায়, সেক্ষেত্রে হবে এটা লিভার ক্যান্সার ইন্ডিকেট করে। হ্যাঁ, আর আরেকটা আছে হলো যে প্রোস্টেট ক্যান্সার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে যেটা হয়, এই প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে টিউমার মার্কারস ফর প্রোস্টেট ক্যান্সার, এটাকে পিএসএ টেস্ট বলা হয়, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। আই রিপিট, পিএসএ, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এই অ্যাসিড ফসফেটেজ এলিভেশন ইন্ডিকেটস মেটাস্টাসিস, অ্যালকালাইন ফসফেট এলিভেশন। আচ্ছা, যে এটা এত কিছু দরকার নেই এখানে। এটা থেকে কোশ্চেনটা হয় না, কোশ্চেনটা হয় হলো এই পিএসএ টেস্ট বা প্রোস্টেট ক্যান্সার মানে নির্ণয় করার জন্য একটা টেস্ট, যেটা টেস্ট সেটাকে বলে পিএসএ টেস্ট। এই পিএসএ টেস্ট করার আগে কিছু প্রিকশন নিতে হয়, সেটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা প্রিপারেশন ফর পিএসএ টেস্ট, এটা কোশ্চেনে আসে, পাওয়া যায়। এবং পিএসএ টেস্ট করার আগে ম্যান শুড নট হ্যাভ এজাকুলেটেড ডিউরিং দ্য প্রিভিয়াস 48 আওয়ার্স। কোনোভাবেই যেন ছেলেরা মানে পুরুষরা আর কি ইজাকুলেশন না করে এই টেস্টের 48 ঘন্টা আগে। সিমেন রিলিজ ডিউরিং সেক্সুয়াল অ্যাক্টিভিটি ক্যান কজ PSA level to rise temporarily, which may affect the test result. ঠিক আছে, এই কারণে। এবং ডিজিটাল রেকটাম এক্সাম মানে রেকটালে কোনো প্রসিডিউর করা যাবে না। ডিআরই শুড বি অ্যাভয়েডেড বিফোর পিএসএ টেস্ট। ভিগোরাস এক্সারসাইজ অলসো শুড বি অ্যাভয়েডেড ইন দি প্রিভিয়াস 48 আওয়ার্স।
এবং কোনো হেভি লেভেলের এক্সট্রিম লেভেলের কোনো এক্সারসাইজও করা যাবে না বিফোর 48 আওয়ার্স। এবং এটা আসে কোশ্চেনে। ফারানা পাইছো না এটা প্রায়? এটা আমি ভালোই পাইছি। এবার এটা রিয়েল অ্যাঙ্কেল এক্সারসাইজ আসছিল আমাদের সাথে পড়তো একটা মেয়ের। DRE কি ভাইয়া? ডিজিটাল রেকটাল এক্সাম, ডিআরই মিন্স ডিজিটাল রেকটাল এক্সাম। ওই যে কি বলে কোলোনোস্কোপি টাইপের, মানে অ্যানাল ক্যানেল দিয়ে ফাঁক করে ভিতরে ইন্টেস্টাইনের হাবিজাবি দেখে, এগুলো ডিআরই, ডিজিটাল রেকটাল এক্সাম। ঠিক আছে। আরেকটা জিনিস মনে আছে কিনা জানি না, ও এটা তোমাদের ম্যাটারনিটিতে পড়ে নেই এখনো, যে হায়ার ফর মোল বা আঙ্গুলের থোকার মতো তোমার ইউটেরাসে যখন কোনো অবজেক্ট তৈরি হয়, এটাকে বলা হয় কোরিও কার্সিনোমা। এবং আরেকটা জিনিস বলি, তোমার এই কোরিও কার্সিনোমা যখন হয়, সরি কোরিও কার্সিনোমা না, হায়ারিটি ফর মোল যখন হয়, এটার সাইন সিমটম হুবহু প্রেগনেন্সির মতো। এই হায়ারিটি ফর মোল এবং প্রেগনেন্সিকে মানে তো খুব একটা আর্লি স্টেজে আলাদা করা যায় না, একমাত্র বিটা ইসিজি লেভেল, এটা আমরা ইয়েতে বেশি ডিটেলস আলোচনা করবো, ম্যাটারনিটিতে বিটা ইসিজি লেভেলই আইডেন্টিফাই করে, হ্যাঁ। এবং এখান থেকে একটা, প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসে। জি প্রেগনেন্সি টেস্ট দুইটাতেই পজিটিভই আসে, কিন্তু বিটা ইসিজি যখন টেস্ট করা হয় না, বিটা ইসিজি দিয়ে তো টেস্টটা করে, কিন্তু বিটা ইসিজি তুমি যদি রেঞ্জটা দেখতে যাও, তখন দেখবা যে যদি হায়ারিটি ফর মোল হয়ে থাকে, তাহলে এটা 1 লাখ ছাড়া যায়, যেটা সাধারণত এত এটা আর তোমার 10,000-এর নিচে থাকার কথা। যদি হায়ারিটি ফর মোল হয়, তাহলে 1 লাখ অ্যাবভ 100,000 উপরে যায়, বুঝছো? একটু পরে পড়বো, এটা আমরা জানবো ম্যাটারনিটি, এখানে আর বেশি না আগাই। আচ্ছা, চলো আমরা অনেক বেশি আগে গেছি স্লাইডের ভিতরে, চলো আমরা একটু পড়ি এবার। এবার আসি হলো রিস্ক ফ্যাক্টরস অ্যান্ড প্রিভেনশন লেভেলস। আমরা একটু আগে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর পড়ছিলাম, এবার আসলে রিস্ক ফ্যাক্টর গুলো আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। প্রথমে আসি হলো লাং লাং ক্যান্সার। আমরা কিভাবে লাং ক্যান্সারের প্রথমে আছে স্মোকিং, তারপর আসলে এয়ার পলিউশন, ফ্যামিলি হিস্টরি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, তোমার সামনে যদি অপশন থাকে যে নিচের কোন ফ্যাক্টরটা সবচেয়ে বেশি দায়ী লাং ক্যান্সারের জন্য, তোমাকে দিয়ে দিল স্মোকিং, এয়ার পলিউশন, ফ্যামিলি হিস্ট্রি, তারপরে দিয়ে দিল ধরো এখানে আছে জোর ধরো আফ্রিকান আমেরিকান, ঠিক আছে, এই ধরো আফ্রিকান আমেরিকান দিল, স্মোকিং দিল, এয়ার পলিউশন দিল, ফ্যামিলি হিস্ট্রি দিল। তোমার কাছে কোনটা মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাং ক্যান্সারের জন্য? দেখি বলো তো। স্মোকিং। স্মোকিং। হ্যাঁ, পারে না। স্মোক আচ্ছা দেখো এই স্মোকিং ধরনের, ভাইয়া। হ্যাঁ আচ্ছা এই ধরনের স্মোকিং কোশ্চেন তো পাবাই, এটা শিওর, এটা নিশ্চিত থাকো। মানে বিষয়টা কি দেখো, এখানে সবগুলাই তো উত্তর, এখানে সবগুলাই আছে ক্যান্সারের জন্য দায়ী। এখন এই সমস্যা হবে না। সমস্যা হবে ক্যান্সারে, ব্লাড ক্যান্সারে হচ্ছে কি ইয়া হ্যাঁ, উচিত। এটা বিষয়টা পাওয়া হলো, যায়। ব্লাড ক্যান্সারেরটা কি উচিত? হ্যাঁ দেখো এখানে সবগুলাই তো উম কারণ, এবং অ্যাকচুয়ালি কারণ, বাট কোনটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ এখানে? স্মোকিং, কারণ এটা সরাসরি পেশেন্টকে এফেক্ট করতেছে সরাসরি, ঠিক আছে, এই জন্য। এবং স্মোকিং কিন্তু কোলন ক্যান্সারের জন্য দায়ী, হ্যাঁ আমি দেখছি কয়েকটা জায়গায়। এরপর আসলে ব্রেস্ট ক্যান্সার, ফ্যামিলি হিস্ট্রি অন ম্যাটারনাল সাইড, তারপর হলো বিশেষ ওই যে বার্কা জিনের জন্য, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, সিঙ্গেল যদি কেউ সিঙ্গেল থাকে, তারাও এই ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী। ইয়েস, কেন? দেখো সিঙ্গেল মানে মানে বিয়ে করেনি, আনম্যারিড আর কি, হ্যাঁ, তারা কেন দায়ী ব্রেস্ট ক্যান্সারের জন্য? কারণ বেবি হলে তো তার মেনস্ট্রুয়েশন সাইকেল অফ থাকে, তারপরে হরমোন একটু চেঞ্জ হয়, এস্ট্রোজেন কম বেশি হয়, এর ফলে কি মানে ব্রেস্টের দিকে এস্ট্রোজেনের ফ্লোটা একটু কম থাকে, যার ফলে একটা একটা ইয়ে থাকে, মানে কিছুটা সময় তো কম থাকে। এই কারণে সিঙ্গেল যদি থাকে, মানে আনম্যারিড থাকে, নালি প্যারিটি মানে যার কোনো বাচ্চা হয় নাই, আম, এদের ক্ষেত্রে তোমার এই হরমোনাল ইয়েটা মানে এস্ট্রোজেনটা বেশি যায় বারবার, এবং এদের ভালনারেবিলিটিও বেশি। এরপরে আর্লি মেনার্কি, ওই যে যত দ্রুত তোমার মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়, তো এবং আর এটা একটা অন্যতম একটা কারণ। এবং লেট মেনোপজ, এই যে মাত্র বললাম আর্লি মেনার্কি, লেট মেনোপজ, এগুলা হাই ফ্যাট ডায়েট, ককেশিয়ানস,
হোয়াইটিশ আর কি যারা তাদেরা এই ব্রেস্ট ক্যান্সারের জন্য উন্নত। তারপরে কোলোরেক্টাল ক্যান্সার। তো কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে কি দেখা যায়, লো ফাইবার ডায়েট যারা খায়, হাই ফ্যাট, ওবিসিটি, হিস্ট্রি অফ আলসারেটিভ কোলাইটিস, হিস্ট্রি অফ পলিপ, একটু আগেই বলছিলাম যে হিস্ট্রি অফ পলিপাস, এগুলা কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের জন্য। তার ব্লাডারের ক্ষেত্রে কি, স্মোকিং, এই যে একটু মাত্র বললাম, এই যে স্মোকিং কিন্তু ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে এটা। হাই অ্যালকোহল, এক্সপোজার টু অ্যাসবেস্টোসিস। অ্যাসবেস্টোসিসটা হলো আহ, কি বলে এটাকে, অ্যাসবেস্টস, এক্সপোজার টু অ্যাসবেস্টোসিস এক ধরনের কেমিক্যাল, বিশেষ করে তোমার ইয়েতে পাওয়া যায়, ওই যে আম, বিভিন্ন কারখানায়, রঙের কারখানাটাতে বেশি পাওয়া যায় অ্যাসবেস্টোসিস। ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লাইক অ্যানিলিন ডাই, ওই যে একটু আগে বলছিলাম কাপড়ের রং মিশায় যে কাপড়ের কালার করে, অ্যানিলিন ডাই, এগুলো ব্লাডার ক্যান্সার করে। প্রিন্টিং ইয়েতে ওইখানে বিভিন্ন কেমিক্যাল দ্বারা রং টং থাকে। কয়লা খনিতে, টার, তারপরে হলো তোমার আম, কি বলে, টেক্সটাইল এন্ড লেদার ইন্ডাস্ট্রি তো মোটামুটি আমরা জানি যে এটা বিভিন্ন কেমিক্যাল দিয়ে লেদার ইয়ে করে না এটা। তারপরে সার্ভাইকাল ক্যান্সার, মাল্টিপল সেক্স পার্টনার্স, তারপরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন, আফ্রিকান আমেরিকান। তবে আচ্ছা দেখো, এখানে সার্ভাইকাল ক্যান্সারের যদি হয়, চারটা অপশন দিয়ে দিল, মাল্টিপল সেক্স পার্টনার্স, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, আফ্রিকান আমেরিকান, না মাল্টিপ্যারিটি, অনেক বাচ্চা, কোনটা মোস্ট ডেডলি, মানে কোন, এইটা সবগুলা চারটি অপশন, কোনটা সবচেয়ে বেশি রেসপন্সিবল রিজন, বলো তো, সবচেয়ে বেশি। হ্যাঁ, পারে না, পারবা, বাকি যারা আছে, ভাইয়া কোনটা, মাল্টিপল। মাল্টিপল সেক্স পার্টনার্স। আচ্ছা, আর অন্য কেউ ট্রাই করতে চাও? আচ্ছা, একজনের অলরেডি ইনফেকশন ভাইরাস আছে, সে বেশি ভালনারেবল, নাকি আম, যার কি বলে, এটা বলতে চাচ্ছিলাম, অলরেডি তার ভাইরাস আছে আর একজন হলো মাল্টিপল সেক্স পার্টনার আছে, তাহলে কে বেশি ভালনারেবল? যে ইনফেকশন আছে তার, কারণ হ্যাঁ, এই অলরেডি। হ্যাঁ, ভাইরাসটা বলো। হয় এই HPV দ্বারা, হ্যাঁ, মানে সার্ভিক্যাল ক্যান্সারটা হয় HPV দ্বারা। এখন তোমরা মাল্টিপল কি, সিক্স যেটা, এটা তো কোনো ডিজিজ হতে পারে, এইডস হতে পারে, HIV হতে পারে, আপনি সার্ভাইকাল ক্যান্সার হবে না। সেটাই এক্স্যাক্টলি, এই কোশ্চেনটা আমিও পাইছিলাম, এটা ফারানাও পাইছে, যে ফারানা যে কি বলছে এটা কি খেয়াল করছো বিষয়টা, বুঝতে পারছো কেউ কি বলছিল মাত্র? আমাদের সার্ভাইকাল ক্যান্সার হওয়ার জন্য এজেন্টটা কি, ফ্যাক্টরটা কি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কথা বলছিলাম না একটু আগে, অলরেডি একজনের ভাইরাস আছে, তার সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্স বেশি, নাকি যার মাল্টিপল সেক্স পার্টনার আছে তার হওয়ার চান্স বেশি? অলরেডি যে ক্যারি করতেছে ভাইরাস তার হওয়ার চান্স বেশি। মাল্টিপল সেক্স পার্টনার সে, তার যে ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার হবে তা কিন্তু তার নাও হতে পারে, তার এইডস হতে পারে, বাট যে তোমার অলরেডি ভাইরাস বহন করেছে তার চান্স হাই, তার সার্ভাইকাল ক্যান্সার। এই ধরনের কোশ্চেন কিন্তু পাবা, অবশ্যই তোমরা পাবা, যেই কোশ্চেন ব্যাংকে ব্যবহার করো না কেন, খেয়াল রেখো। এরপর আসি হলো প্রোস্টেট ক্যান্সার। ডায়েট হাই ইন ফ্যাট এন্ড সুগার, আফ্রিকান আমেরিকান, ইনক্রিজিং এজ, দেখো বেশিরভাগই আফ্রিকান আমেরিকান দিয়ে ভরা। তারপরে আসি হলো স্কিন স্কিন এক্সপোজার টু ইউভি লাইট, ঠিক আছে, ইউভি লাইট, আল্ট্রাভায়োলেট লাইট, বিশেষ করে যাদের তোমার ওই যে সোরিয়াসিস হয় না, দাঁড়াও দেখি, নাই, যাদের সোরিয়াসিস হয়, হ্যাঁ, তাদেরকে ইউভি লাইট ব্যবহার করা হয়, তাদের ট্রিটমেন্টের পারপাসে ইউভি লাইট ব্যবহার করা হয়। তো এই লাইট গুলো তোমার, আবার সূর্যের আলো কিন্তু একটা কারণ, হ্যাঁ, এই জন্য দেখবা ইউরোপিয়ানরা এটা সান বাত করে, গায়ে প্রোটেক্ট, ওই কি বলে, SPF 50+ লাগায়া তারপরে শুয়ে থাকে বিচে। এক্সপোজার টু ইউভি লাইট, আউটডোর ওয়ার্কার্স, ককেশিয়ানস, ফেয়ার হেয়ার, আই মিন সাদা চুল, বা বেশিরভাগ ককেশিয়ানস আর কি, পিউভা ট্রিটমেন্টই হলো ওই যে সোলারিন ট্রিটমেন্ট আর কি, যাদের সোরিয়াসিস থাকে তাদের ক্ষেত্রে।
তারপর ওভারিয়ান নালিপ্যারিটি ওর ফার্স্ট কশিয়ান নাকি ককেশিয়ানস মানে এই যে হোয়াইট যারা সাদা চামড়া। তারপর ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে কি নালিপ্যারিটি যাদের কোনো বাচ্চা টাচ্চা হয়নি, আর ফার্স্ট প্রেগনেন্সি আফটার 30, ঠিক আছে। তারপরে ককেশিয়ানস, তার টেস্টিকুলার ক্যান্সার ককেশিয়ানস, ক্রিপ্টোকিডিজম, এই যে একটু আগে বলছিলাম ক্রিপ্টোকিডিজম, তারপর ডিএস এক্সপোজার ইন ইউটেরো, এবং হাই এই ডিএস মানে এই ডিএস বিষয়টা হলো যে হাইলি এস্ট্রোজেন মানে এক্সপোজার হয়, এই জন্য এটা হওয়ার চান্স থাকে। তারপর এইচআইভি, তারপর ইউটেরাইন ক্যান্সার, ওবেসিটি, নালিপ্যারিটি, হিস্ট্রি অফ হাইপারটেনশন, ডায়াবেটিস, এটসেট্রা। ওরাল ক্যান্সার, স্মোকিং, টোবাকো, স্নাফ, নাক দিয়ে যেটা নেয় আর কি, নাক দিয়ে ওই যে বিভিন্ন হিরোইন টোইন হয় ওই হেভি অ্যালকোহল ইউজ, পুয়ার ওরাল হাইজিন, এই যে ইল ফিটিং ডেন্টার্স, এই যে একটু আগে বলছিলাম ইল ফিটিং ডেন্টার্স, এটা ওরাল ক্যান্সার দায়ী। তারপর গ্যাস্ট্রিক, স্মোকড ফুড, পিকলড ফুড, হাই ফ্যাট, লো ফাইবার, গ্যাস্ট্রিক আলসার এটসেট্রা। লিউকেমিয়া, এক্সপোজার টু রেডিয়েশন, বেনজিন, ডাউন সিনড্রোম, তারপরে কি বলে ক্লিন ফিল্টার সিনড্রোম, এই হয় যেগুলো, মোটামুটি এগুলোই ছিল। তো ব্রেস্ট ক্যান্সারটাতে অনেক কোশ্চেন পাইছি। আচ্ছা, ফারহানা লিউকেমিয়া সম্পর্কে কি বলছিলা ফারহানা? লিউকোমিয়া নিয়ে আর কিছু বলি নাই, আমি বললাম ওই যে স্মোকিং এরটা, যে ব্লাডার ক্যান্সারের মেইন রিজন, যদি ওই যে যেটা বললেন যে চারটাই দিল, ওইটা হুম। ফার্স্ট চয়েস যদি হয় তাহলে হচ্ছে স্মোকিং ধরতে হয়, এটা হ্যাঁ কোশ্চেন হয়। হ্যাঁ, এটা একদম মানে ব্লাডার চিন্তা আসলেই যে স্মোকিং কিভাবে হয় এর জন্য বললাম। সেটাই। এবার আসি হলো ক্যান্সারের টেস্ট করার জন্য টিউমার মার্কার, এটা আমরা প্রায় শুনে থাকি। তবে অলরেডি একটা জানি, দুইটা জানি ইতোমধ্যে, বাট আরো তিনটা জানি। একটা হলো এএফপি পিএস, একটা হলো এসসিজি, ঠিক আছে। তো আমরা একটু ধীরে ধীরে দেখি টিউমার মার্কারটা আসলে কি। এ টিউমার মার্কার ইজ সাবস্টেন্স ফাউন্ড ইন দি ব্লাড, urine or body tissue that can be elevated in cancer among other tissue types। মানে আমাদের বডিতে অনেক কেমিক্যাল থাকে, কিন্তু ক্যান্সার হলে এই মার্কার গুলো অটোমেটিকলি তাদের লেভেল বাড়ায় দিবে। হ্যাঁ, এটাই হলো ক্যান্সার মার্কার আর কি। দেয়ার আর মেনি ডিফারেন্ট টিউমার মার্কার্স, ইচ indicative of particular disease process, and they are used in oncology to help detect the presence of cancer. An elevated level of a tumor marker can indicate cancer. However, there can also be other causes of the elevation. Tumor markers can be produced directly by the tumor or by non-tumor cells as a response to the presence of tumor. এক্সাম্পল কি, এই যে এএফপি, ওই যে হেপাটোসেলুলার কার্সিনোম, ওই যে অ্যাডাল্টদের ক্ষেত্রে লিভার ক্যান্সার ইন্ডিকেট করে। তার সিইএ গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে এটা দেখা হয় যদি পেশেন্টের গ্যাস্ট্রিক ক্যান্সার থাকে, তাহলে সিই এটাকে বলা হয় কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, সিইএ, ঠিক আছে। এটা গ্যাস্ট্রিক ক্যান্সার আছে কিনা এটা এটা আইডেন্টিফাই করতে ব্যবহৃত হয় সিইএ। এখানে গ্যাস্ট্রিক ক্যান্সার আছে কি নাই সেটাকে সিইএ টেস্ট করা হয়, ঠিক আছে। তারপরে পিএসএ বা অ্যাসিড ফসফেটেজ বা অ্যালকালাইন ফসফেটেজ, সাধারণত এই ইয়েগুলা করা হয় পিএসএ টেস্ট। এটা তোমার ওই যে কি বলে প্রোস্টেট ক্যান্সার, এগুলোতে খুবই কমনলি করা হয়। এবং এই টেস্টের আগে কি করা যাবে না, কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি এবং হেভি এক্সারসাইজ 48 আওয়ার্স থেকে কোনো হেভি এক্সারসাইজ করা যাবে না, ঠিক আছে। তারপর হলো এইচসিজি এলিভেটেড হয়ে যায়, এটা হলো কোরিও কার্সিনোমা, ওই যে মোলার প্রেগনেন্সি যেটাকে বলে, আঙুলের থোকার মতো ইয়ে হয়, এই কোরিও কার্সিনোমাতে এই বিটা এইচসিজি দেখা হয়। এবার আসলো এইখানে ওয়ার্নিং সিগন্যালস অফ ক্যান্সার, এখানে কশন লেখা আছে না, কশন, ডাবল ইউ লেখো তোমাদের বইতে, দাঁড়াও লিখে এখানে আছে, এখানে একটা ইউ লেখা আছে স্লাইডে, হ্যাঁ, আরেকটা ইউ লিখে লিখে নাও। একটা ইউতে লেখা হলো আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া, এখানে লিখে রাখো। একটা ইউতে লিখে রাখো, এখানে ইউতে লিখে রাখো আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া। আরেকটা লিখে রাখো আনএক্সপ্লেইনড ওয়েট লস, আনএক্সপ্লেইনড ওয়েট লস। তো ওয়ার্নিং সিগন্যালস অফ ক্যান্সার কোন কোন বিষয়গুলো দিলে ক্যান্সারের রাখতে হবে, খেয়াল রাখতে হবে, সেটা হলো চেঞ্জ ইন বাউল অর ব্লাডার হ্যাবিটস,
হঠাৎ করে মানে পেশেন্টের বাউল আর ব্লাডার হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, তারপর এ সোর থ্রোট দ্যাট ডাজেন্ট হিল, এটা ঘা হয়েছে সেটা আগে যেভাবে হিল হইতো ভালো হইতো ওইভাবে ভালো হচ্ছে না। আনইউজুয়াল ব্লিডিং অর ডিসচার্জ, থিকেনিং অর লাম্প, কোথাও ফুলে গেছে বা ফোলা ফোলা অনুভব হচ্ছে। ইনডাইজেশন অর ডিসফেজিয়া, অবভিয়াস চেঞ্জ ইন ওয়ার্ট অর মোল, মানে আঁচিলের হঠাৎ করে পরিবর্তন হয়, কালো আঁচিল লাল হয়ে গেছে অথবা লাল আঁচিল কালো হয়ে গেছে বা আঁচিল বড় হয়ে গেছে ছোট হয়ে গেছে, এরকম আঁচিলের চেঞ্জ হয়ে যায়। সরি আঁচিল না, তিল তিল, তিল বা আঁচিল যে দুইটাই, যেটাই ওয়ার্ট মানে তিল মনে হয়, আঁচিল ওই একই কাছে কাছে। ন্যাগিং কফ মানে মানে ফুসফুসে কাশি বা ঘর ঘর শব্দ করা গলায়। আর আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া, হঠাৎ করে তোমার উইদাউট আননোন রিজনের কারণে তোমার অ্যানিমিয়া হচ্ছে এবং পেশেন্টের হঠাৎ করে ওজন কমে যাচ্ছে, জানা নাই কি কারণ, কেন আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া, সরি আনএক্সপ্লেইনড ওয়েট লস, এটাকে বলা হয় কশন ইউ। 100% এখান থেকে কোশ্চেন পাবা, নিশ্চিত থাকো। ঠিক আছে। আচ্ছা, এই ছিল মোটামুটি ক্যান্সারের কারণ। এটা কারণ আমি জিজ্ঞাসা করবো, কিন্তু আজকে কিছু কোশ্চেন দিব পরে। এবার আসি হলো আম, আমরা বিভিন্ন ক্যান্সারের স্টেজিং শুনে থাকি, ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ এভাবে বলে থাকি, বাট সেটা বিভিন্ন ভাগে ভাগ করা হয় ক্যান্সারের স্টেজিংটা, তবে এখানে দুইটা ধাপ দেয়া আছে। তো সেটা একটু আমরা একটু দেখি। প্রথম স্টেজিংটা হলো টিএনএম ক্লাসিফিকেশন, বা টি ফর টিউমার গ্রোথ, এন ফর লিম্ফ নোড, এম ফর মেটাস্টাসিস। এর ভিতরে আবার গ্রেড আছে, তো সেটাই আমরা একটু দেখবো। টিউমার গ্রোথ, যদি টিউমারের যদি 1 থেকে 4 সেন্টিমিটার হয়, দ্য ম্যাক্সিমাম ইন দি ইনক্রিজিং অর্ডার। এন্ড ফর লিম্ফ নোড ইনভলভমেন্ট গ্রেড 0 to 4। তারপর মেটাস্টাসিস গ্রেড 0 to 1। 0 মিনস নো মেটাস্টাসিস, 1 মিনস প্রেজেন্স অফ মেটাস্টাসিস। তবে টিএনএম ক্লাসিফিকেশন থেকেও বেশি দেখছি যে আমি স্টেজ 1, 0, 1, 2, 3 এইভাবে বেশি বলি আমরা। All cancers divide into 5 stages, incorporate size, nodal involvement, and metastasis. Carcinoma in situ. স্টেজ 0 মানে ক্যান্সারটা হইছে বাট এখনো ছড়ায় নাই, মানে ক্যান্সারটা হচ্ছে। কার্সিনোমা ইন সিটু মানে ক্যান্সারটা একটা স্পেসিফিক জায়গাতে আছে, মানে শুরুর দিকে, একদম শুরু, এটাকে 0 স্টেজ বলে বা কার্সিনোমা ইন সিটু বলে। স্টেজ 1 লোকালাইজড টিউমার গ্রোথ, ক্যান্সার হইছে এবং টিস্যু গ্রো করছে, এটা হলো স্টেজ 1। স্টেজ 2 কি? লিমিটেড লোকাল স্প্রেড, হচ্ছে বাট আশেপাশের একটা জায়গায় সে অথবা দুইটা জায়গায় ছড়াচ্ছে, এটা হলো লিমিটেড লোকাল স্প্রেড। স্টেজ 3 হলো, ধরো আমার রিস্টে ক্যান্সার হয়েছে, হ্যাঁ আল্লাহ না করুক, রিস্টে ক্যান্সার হয়েছে, এইটা আমার দেখা যায় যে তোমার ইয়েতে গেছে, কি বলে পুরো হাতে ছড়াইছে, এটাকে বলা হয় স্টেজ 3 বা রিজিওনাল স্প্রেড, মানে একটা একটা অর্গানের স্পেসিফিক অর্গানেই ছড়াইছে। ধরো লিভারে হয়েছে, লিভারেই আছে, এটা লিভারেই আছে, পুরো লিভারই আক্রান্ত হয়েছে। আর স্টেজ 4 বা মেটাস্টাসিস বলা হয় কোনটা? স্টেজ 4 মিন্স লিভারে হয়েছে, স্প্লিনও ছড়ায় গেছে, প্যানক্রিয়াসেও চলে গেছে, স্টোমাকেও চলে, এটা হলো মেটাস্টাসিস, মানে ছড়ায় গেছে যেটা আর এর ভিতরে নাই, এটা হলো স্টেজ 4। কি বুঝো নাই নাকি বুঝছো? আচ্ছা, তো